গতকাল রাতে রহিম রাতে একটা অনেক বাজে স্বপ্ন দেখে। স্বপ্নটি অনেক ভয়ঙ্কর। তাই ভোর হলেই সে তার প্রিয় বন্ধুকে তার স্বপ্নের কথাটি জানানোর জন্য তার বন্ধুর বাড়ির দিকে রওনা দেয়। রহিম হাঁটতে হাঁটতে তার বন্ধু করিমের বাসার সামনে এসে করিমকে অনেক উচ্চ স্বরে ডাকতে থাকে। রহিমের উচ্চ স্বরে ডাকার কারণে করিমের ঘুম ভেঙে যায় এবং রহিমের ডাকে সে তার বাইরে চলে আসে। তারপর করিম বলতে থাকে, কি হলো তোর? এত সকাল সকাল কেন আমার বাড়িতে এসে এইভাবে হাঁকাহাঁকি করে ডাকাডাকি করতেছিস? কি এমন হয়েছে তোর? রহিম ভয়ের গলায় বলল, কাল রাতে আমি জসিম চাচাকে স্বপ্নে দেখেছি। করিম বলল, আরে জসিম চাচা তো মারা গেছে, তো তোর স্বপ্নে আসা স্বাভাবিক, আসতেই পারে। রহিম বলল, আরে জসিম চাচা তো মারা গেছে, কিন্তু চাচা মারা যাওয়ার পর তার মেয়ে যে আত্মহত্যা করে মারা গেছে, তার দেহ আজও তার বাড়িতে ঘুরপাক খায়। আমি স্বপ্নে দেখেছি সে অনেক ভয়ানক রূপে তার বাড়িতে ফিরে আসছে। জসিম চাচার মেয়ের আত্মা সর্বদা তার বাড়িকে ঘেরাও করে রাখছে এবং কেউ যদি সেখানে যায় তাকে সে হত্যা করে ফেলবে। রহিম আর করিমের এমন কথোপকথন শুনে পাশের রুম থেকে করিমের দাদা হাঁটতে হাঁটতে তাদের দিকে বের হয়ে আসে, কারণ তাদের কথাগুলো শুনে তার মনে এক কৌতূহলের সৃষ্টি হয়। করিমের দাদা বলতে থাকে, কি হয়েছে বাছাধনেরা, সকাল সকাল এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে বলতো আমাকে। এটা শুনে উত্তরে রহিম বলতে থাকে, কাল রাতে আমি জসিম চাচার মেয়েকে স্বপ্নে দেখেছি। সে মরার পর ভূত হয়ে তার বাড়িতে ফিরে আসছে এবং বলতেছে ওখানে যেই যাবে তাকে নাকি হত্যা করে ফেলবে। এটা শুনে আমি তো অনেক ভয়ে আছি, কারণ প্রতিদিন তো আমি ওদিক দিয়ে বিদ্যালয়ে গমন করি। তার প্রতি উত্তরে করিমের দাদা বলতে থাকে, হতে পারে, কারণ যারা আত্মহত্যা করে তাদের আত্মা কখনো স্বর্গে যায় না। তাদের আত্মা তাদের বাড়ির আশেপাশেই, যেখানে তারা বসবাস করত, সেখানেই ঘুরতে থাকে। এটা তো অনেক ভয়ানক ব্যাপার। তুই তো ওখান থেকে সাবধানে থাকিস। করিমের দাদার কথা শুনে করিম বলল, আমি ভূতটুতে বিশ্বাস করি না, কিন্তু আমার দাদার কথা শুনে একটু আমার সন্দেহ হলো। তুই কি চাস আজকে রাতে আমরা সেই ঘরটিতে যাই দেখার জন্যে আসলে বিষয়টা সত্যি কিনা তুই যা স্বপ্নে দেখেছিস? বেলা গড়িয়ে রাত হয়ে যায়। রহিম আর করিম সেই জসিম চাচার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। প্রথমে রহিম একটু ভয় পেলেও করিম খুব কৌতূহলী হয়ে তাকে জোর করে নিয়ে যায়। এই বন পাড়েই রয়েছে জসিম চাচার বাড়ি, আর সেখানেই ঘুরপাক খাচ্ছে জসিম চাচার মেয়ের আত্মা। জ্যোৎস্নার আলোতে তারা গুটি গুটি পায়ে সেই আত্মার বাড়ির দিকে রওনা হয়। বনের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ রহিম দাঁড়িয়ে যায় এবং ভয়ে কাঁপতে থাকে এবং বলতে থাকে, কে যেন তাকে পিছন থেকে হাত দিয়েছে এবং ডাকতেছে, রহিম এদিকে আসো, রহিম এদিকে আসো। রহিমের এমন কাণ্ড দেখে করিম দাঁড়িয়ে যায় এবং মুখে হাত দিয়ে হাসতে থাকে। কী রে রহিম, তুই এত ভীতু? সামান্য এই রাস্তা দিয়ে যেতেই এত ভয় পেয়ে গেলি? এভাবে বসে কান্না করতেছিস কেন? আরে ভূত টুত বলতে কিছু হয় না, চল আমার সাথে। আমি কিন্তু হাসি আর থামাতে পারতেছি না তোর ভয়ের অবস্থা দেখে। অতঃপর রহিম দাঁড়িয়ে যায় এবং পা কাঁপতে কাঁপতে বলতে থাকে, আসলেই আমার কথা বিশ্বাস কর, কে যেন আমাকে পিছন থেকে হাত দিয়েছে, তাই তো আমি পিছন ফিরে তাকিয়েছি এবং আমার কানে এখনও ভেসে আসছে যে রহিম ফিরে যা, ফিরে যা। কিন্তু করিম তখনও মুখে হাত দিয়ে হাসতে থাকে, কারণ করিম দৃঢ় বিশ্বাসী ভূত বলতে পৃথিবীতে কিছু নেই। রহিমের এসব পাগলামো কথা শুনে করিম বলতে থাকে, তুই কি আমার সাথে যাবি, না তোকে এখানে একাই রেখে যাব? যদি আমার সাথে যেতে চাস তাহলে চল আমার পিছু পিছু, নয়তো তুই এখানেই থাক।
আমি একা একাই চলে যাব সেই পুরনো বাড়িতে। তুই একা একা এখানে ভূতের ভয়ে মরতে থাক। তারপর রহিম ভয়ে ভয়ে করিমের পিছু হাঁটতে থাকে এবং তাকে বলতে থাকে, করিম, তুই বারবার পিছনে তাকাবে যেন আমাকে সেই ভূতটা আর হাত দিতে না পারে। আমি কিন্তু প্রচণ্ড ভয়ে আছি। এমত অবস্থায় দেখা যায় রহিম ভয়ে কাঁপতে থাকে। রহিম স্বপ্নে যেখানে দৃশ্যটি দেখেছিল যে জসিম চাচার মেয়ে তাকে অ্যাটাক করছে, সেখানেই এসে দাঁড়ায় এবং করিম সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে এবং বলতে থাকে, কই তোর জসিম চাচার মেয়ে, এখনো তো এলো না, আমরা তো এখানে একা একাই দাঁড়িয়ে আছি। কিন্তু রহিম তার কথা শুনে কোনো কথাই বলে না। সে শুধু স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থেকে করিমের কথা শুনছে, কারণ তার মনের ভিতর এখনো সেই বনের ভিতরকার ভয়টা কাজ করতেছে। অতঃপর করিম সেই বাড়ির সামনে বসে যায়। সেটা দেখে রহিম বলতে থাকে, কি করছিস তুই? চল, এখন আমাদের চলে যাওয়া উচিত। কিছুক্ষণের মধ্যেই হয়তো জসিম চাচার মেয়ে ভূত হয়ে ফিরে আসতে পারে এবং আমাদের উপরে অ্যাটাক করতে থাকে। তুই কেন বসে পড়ছিস? তোকে তো সহজেই অ্যাটাক করে ফেলবে। এখনো সময় আছে, আমাদের ফিরে যাওয়া উচিত। তুই কি মনে করিস? রহিমের কথা শুনে করিম বলতে থাকে, তুই এত ভীতু, আমি ভীতু না। তুই যদি ভয় পাস তাহলে চলে যা। আমি আজকে এখানে বসে থেকে সেই জসিম চাচার মেয়ের ভূতটাকে দেখেই তবে যাব। আজকে ভূতের ইতিহাস বের করে যাব। করিমের এমন কথা শুনে রহিম করিমের কাছে ভয়ে ভয়ে বসে যায় এবং বারবার বলতে থাকে, এখনো সময় আছে, চল আমরা ফিরে যাই যদি জীবন বাঁচাতে চাস। কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো জসিম চাচার মেয়ে ভূত হয়ে আমাদের কাছে চলে আসবে, তবে তখন কিন্তু আমাদের রক্ষা নেই। কিন্তু করিম তার কোনো কথাই শোনে না। অনেকক্ষণ বসে থাকার পর রহিম দেখতে পায় পেছন দিক থেকে করিম চাচার সেই মেয়ে ভূতটি লাল শাড়ি পরে আসতেছে। এটা দেখে রহিম ভয় পায় এবং ভো দৌড় দেয় এবং করিমকে বলে, তুইও পালিয়ে আয়। রহিম তো দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে করিম পিছনে ফিরিয়ে তাকায়। তাকাতেই দেখে সেই জসিম চাচার মেয়ে লাল শাড়ি পরে ভূতের বেশে তার সামনে হাজির। সে ভয়ে কাঁপতে থাকে এবং লাফাতে থাকে, যেন সে কিছুই করতে পারতেছে না, শুধু ভয়ে লাফাতে থাকে এবং চিল্লাতে থাকে। অতঃপর সেই পেতনিটি করিমের উপর নানা রকম জাদুক্রিয়া প্রয়োগ করে এবং তাকে বিনাশ করার জন্য নানান রকমের মন্ত্রতন্ত্র পড়তে থাকে, যেন তাকে গ্রাস করে খেয়ে ফেলতে পারে। তখনও অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে করিম। সে হয়তো ভাবেনি তার সাথে ঘটে যেতে পারে এমন এক অঘটন। অবশেষে নানা রকম জাদুটোনার মাধ্যমে সেই পেতনিটি করিমটিকে গ্রাস করে খেয়ে ফেলে। করিমকে বিনাশ করে খাওয়ার পর সে অনেক হাসি খুশি এবং হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে তার পরবর্তী শিকারের দিকে রওনা হতে থাকে। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এরকম গল্প আরও যদি তোমরা শুনতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।